দর্শক আমন্ত্রণ নাগরিকের বিশেষ আয়োজন সংবাদ বিশ্লেষণে। আপনারা জানেন সংবাদ বিশ্লেষণে আমরা আলোচনা করে থাকি দেশের সমসাময়িক ঘটনাবলী এবং এর পেছনকার কারণগুলো নিয়ে। এবং প্রতিদিনই আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের একজন সহকর্মী উপস্থিত থাকেন। আজও তার ব্যতিক্রম নয়। আজকে আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য উপস্থিত হয়েছেন সহকর্মী সাইদ আরমান। সাইদ, আপনাকে আমন্ত্রণ। আপনি জানেন আজকে জুলাই শহীদ দিবস এবং রাষ্ট্রীয় শোকের দিন। নানা ধরনের কর্মসূচি রয়েছে আজকের দিনকে কেন্দ্র করে। আজকের দিনে যারা শহীদ হয়েছেন তাদেরকে অনেক শ্রদ্ধা ভরে স্মরণ করছি। একদম বেসিক যে ব্যাপারটি আসলে জানতে চাইবো, এই যে পাঠ্যক্রমে না থাকা, এর বাইরে গিয়েও যে একটি দিন স্বীকৃত পেল, এই দিনটি কি শুধুই আসলে একটি কোটা সংস্কার আন্দোলনের প্রতীক, নাকি গণতন্ত্র চর্চার প্রতীক, বা আগামী সামাজিক বা রাজনৈতিক এই ক্ষেত্রগুলোতে কি ধরনের প্রভাব ফেলবে বলে মনে করেন? যদি এটা ঠিক যে এই জুলাই প্রেক্ষাপট বাংলাদেশে তৈরি হয় আসলে কোটা সংস্কার আন্দোলন থেকে, কিন্তু এটি বড় আকার নেয় কিন্তু আসলে আপনি এটি বুঝতে আসলে অসুবিধা নেই। বিগত সরকারের, পতিত সরকারের যে টানা শাসনামল, প্রায় 16 বছরের শাসনামল, 3 মেয়াদে, এর মধ্যে অনেকবারই কিন্তু দেশের এই তরুণরা তার ভোট দিতে পারেন নাই। আমরা যেটি বারবার বলি যে রাতে ভোট হয়েছে, আমিডামি নির্বাচন দেখেছি, নিয়ন্ত্রিত নির্বাচন দেখেছি, বিএনপি তখনও বাংলাদেশে বড় একটি রাজনৈতিক শক্তি, তাকে বাইরে রেখে যাতে শাসন ক্ষমতা টিকিয়ে রাখা যায় সেরকম নির্বাচনের মেরুকরণ কিন্তু আমরা দেখেছি। তো এই জুলাই প্রেক্ষাপট যদিও কোটা সংস্কার থেকে শুরু হয়, কিন্তু আসলে আওয়ামী লীগ এবং তার শাসন নিয়ে কিন্তু এই যে মানুষের মধ্যে এই সমস্ত কারণে, যেটা আপনি গণতন্ত্রের কথা বলছেন, এই সমস্ত কারণে কিন্তু মানুষের মধ্যে এক ধরনের অসন্তোষ, ক্ষোভ, দুঃখ, বেদনা যাই বলেন সেটি তৈরি হতে থাকে। এবং এই আন্দোলনটা আসলে বড় হয় কিন্তু আস্তে আস্তে এই কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতন আন্দোলন যখন বলছি আমরা, তখন এটা আসলে গণতন্ত্রকে শক্তিশালী করবার বা গণতন্ত্র, কথিত গণতন্ত্রের যে প্রক্রিয়ার মধ্যে আমরা ছিলাম সেটিকে আসলে বাস্তব গণতন্ত্রের রূপ দেওয়ারই কিন্তু একটি প্রেক্ষাপট। সেই প্রেক্ষাপট থেকে আপনি যেটি বলছিলেন যে জুলাই এই 16 তারিখটি আসলে আমরা একজন শহীদ হওয়ার খবরই কিন্তু পাই, অনেকে না। রংপুরে আবু সাইদ পুলিশের গুলিতে তিনি নিহত হন, এবং সেটি কিন্তু আপনি জানেন যে তখন তথ্য প্রযুক্তি নিয়ন্ত্রিত ছিল। এবং আপনি যে দেখেন, আমরা পরে যেটি ফুটেজে যেটি দেখেছি যে আবু সাইদ 2 হাত উড়িয়ে দিয়ে যেভাবে নিজের জীবন দিয়েছেন, এবং সেটি কিন্তু পরে দাবানলের মতো সারা দেশেই তরুণ, ছাত্র, শিক্ষার্থী, জনতা সবার মধ্যে একটি ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করে। এবং সরকার পতনের বা সরকারের বিরুদ্ধে যে আন্দোলন, সেটি কিন্তু এই আবু সাইদের প্রাণহানির পরেই কিন্তু তৈরি হয়। এখন আপনি যেটি বললেন যে আবু সাইদের প্রাণ, তারপরে বাংলাদেশের প্রেক্ষাপট, গণতন্ত্র শক্তিশালী করবার যে উদ্যোগ, সেটি দেশের মানুষ সমর্থন করেছে, আমরাও সমর্থন করছি। তবে রাজনৈতিক নতুন বন্দোবস্তের কথা বলছি আমরা। রাজনীতিতে যে রাজনীতিবিদদের যে মানসিকতা, ক্ষমতা আঁকড়ে রাখার যে মানসিকতা, তার বিপক্ষে মানুষের মধ্যে এক ধরনের অবস্থান তৈরি হয়েছে। কিন্তু একই সঙ্গে কিন্তু মানুষের মধ্যে এটিও একটি বক্তব্য যে বাংলাদেশ যেহেতু একটি গণতান্ত্রিক রাষ্ট্র, বিগত দিনে হয়তো আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বা কথিত গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ছিলাম, কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া খুব দ্রুত ফিরে আসতে হবে। এটি অন্তর্বর্তী সরকারও কিন্তু বলছে, তারা নির্বাচনের কথা বলছে, তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফেরার কথা বলছে। আমরা তো গণতন্ত্রের জন্যই তো আবু সাইদরা জীবন দিয়েছে, তাই না? কাজেই বাংলাদেশ যত তাড়াতাড়ি গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবে তত কিন্তু সবার জন্যই মঙ্গল। এবং আবু সাইদরা যে জন্য প্রাণ দিয়েছে, এই যে হাজারো প্রাণ দিয়েছে, সেটি তাড়াতাড়ি শক্তিশালী হবে। এবং মনে রাখতে হবে যে আবু সাইদরা তো জীবন দিয়ে গেছেন, এবং বাংলাদেশে কিন্তু একটি নতুন দৃষ্টান্ত তৈরি হয়েছে যে কোনো প্রেক্ষাপটে বাংলাদেশের তরুণরা কিন্তু এগিয়ে আসতে পারে। কাজেই যারা এখন চালকের আসনে আছেন তাদেরকেও কিন্তু এটি মনে রাখতে হবে যে বাংলাদেশ যদি কোনো কারণে কারো নেতৃত্বের কারণে যদি ভুল পথে যায়, কেউ যদি বাংলাদেশকে বিপথে নিতে চায়, তরুণরা কিন্তু আবারও এগিয়ে আসবে, এটি মনে রাখতে হবে আমাদের। জি সাইদ, আমরা জুলাই নিয়ে কথা বলছিলাম। আজকের দিনে আসলে আবু সাইদের জীবন দিয়ে শুরু হলো এবং পরবর্তী সময়ে লক্ষ্য করি যে আরো অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে। তারপরে গিয়ে তো আসলে সরকার পতন হলো। তারপর জুলাই মাস ধরে আসলে সরকারিভাবেও পুরোটা সময় ধরে, অর্থাৎ 36 জুলাই নিয়েও অনেক আয়োজন রয়েছে। এবং একই সাথে আমরা জানি যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তারা কিন্তু পুরো
মাস ব্যাপী কিন্তু সারা দেশে জুলাই পদযাত্রা করছে এবং আজকে সকাল থেকে এবং গতকাল রাত থেকেও কিন্তু আমরা যেটি বিষয়টি দেখছি সেটি হচ্ছে যে আপনার সাতক্ষীরা বাগেরহাট শেষ করার পরে তাদের কিন্তু গোপালগঞ্জে পদযাত্রা করার কথা ছিল এবং সেই সময় থেকে কিন্তু দেখছিলাম যে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সাধারণত এই গোপালগঞ্জের পরিস্থিতি আপনি জানেন 5 অগস্টের পরবর্তী পরিস্থিতি সেখানে কি ছিল বা পারিপার্শ্বিক অবস্থাও আমরা লক্ষ্য করেছি লিখেছি। তো এই মুহূর্তে সকাল থেকে আজকে এতটুকু পর্যন্ত আমরা জেনেছি যে সেখানে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে তাদের পুলিশের গাড়ি বহরে হামলা করা হয়েছে, ইউএনের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং একদম টালমাটাল একটি অবস্থা। তো এই যে নতুন বাংলাদেশে এসে নির্দিষ্ট একটি গোষ্ঠী বা নির্দিষ্ট একটি অঞ্চলের মানুষ বা নতুন শক্তিকে যে এইভাবে প্রতিহত করার চেষ্টা, এই চেষ্টাটিকে আসলে নতুন বাংলাদেশে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? যেটা আমি শুরুতে আলোচনা করছিলাম যে আমরা এই জুলাই আন্দোলনটি অরাজনৈতিক ছিল, পরে এটি কিন্তু রাজনৈতিক রূপ নেয় এবং রাজনৈতিক রূপ কেন পায় সেটি যদি মনে করেন এবং সেটি যদি আমরা এই যে প্রায় 1 বছর নানা জনের সঙ্গে আলোচনা করে যেটি বুঝতে পারছি, এই রাজনৈতিক রূপ পায় কিন্তু আসলে এখানে কিন্তু রাজনৈতিক সংশ্লিষ্টতা তৈরি হয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো তারা গণতন্ত্রের কথা যখন আগে থেকে যখন বলছিল, তারাও কিন্তু এই আন্দোলনে কিন্তু এক পর্যায়ে এসে সম্পৃক্ত হয়েছে, এটি সত্য। এখন কিন্তু আমরা দেখছি রাজনীতিতে আবার নতুন করে হিসাব নিকাশ তৈরি হচ্ছে। আপনি দেখবেন যে গত 1-2 দিনে কিন্তু আমরা দেখছি যারা একসঙ্গে জুলাই আন্দোলনে এই অরাজনৈতিক আন্দোলনকে সমর্থন করলো, সহযোগিতা করলো বা রাজপথে নামলো, তাদের মধ্যে কিন্তু আমরা এখন আবার বিভ্রান্তি বা বিভেদ দেখছি। তারা কিন্তু নানা মেরুকরণে বিভক্ত হচ্ছে। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, তাদের মধ্যে কিন্তু একটি দ্বন্দ্বের প্রকাশ কিন্তু দেখছি। আমি গতকালকে কিন্তু দেখছিলাম যে বিএনপির লোকজন স্লোগান দিচ্ছে জামায়াতের বিপক্ষে, জামায়াতের লোকজনও কিন্তু বিএনপির বিপক্ষে কথা বলছে, এনসিপির লোকজনও কিন্তু নতুন রাজনৈতিক দল। এটি কিন্তু আপনি জানবেন যে গত ঠিক 3 দিন আগে আসলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেও মন্তব্য করেছেন একটি জেলায় গিয়ে যে আসলে একটি নির্দিষ্ট গোষ্ঠী তারা আসলে বিএনপিকে ইঙ্গিত করতে চেয়েছে এবং পাল্টাপাল্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তারা উত্তরও দিয়েছেন যে তারা শুধুমাত্র প্রতিপক্ষ হয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, অর্থাৎ তাদের যেই বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবি সেটিকে তারা নস্যাৎ করার চেষ্টা করছেন, একদম স্পষ্ট ভাষায় কিন্তু বলেছেন। না, কিন্তু বিএনপি কিন্তু এটি সবসময় বলে আসছে, তারা বিচার বলেন, রাষ্ট্র সংস্কার বলেন, সবকিছুকেই সমর্থন করে, কিন্তু একই সঙ্গে নির্বাচনী প্রক্রিয়াটাও তারা চায়। বিএনপি সেটি কিন্তু বলছে যে আমরা সংস্কারও চাই, বিচার প্রক্রিয়াও ত্বরান্বিত হোক, কিন্তু নির্বাচন প্রক্রিয়াতেও আমরা হাঁটি। এটি কিন্তু বিএনপির বক্তব্য। এবং আপনি পাল্টাপাল্টি বক্তব্যের কথা যেটি বললেন, এটি কিন্তু বিএনপি বলছে বা অনেকেই কিন্তু এমনটি মনে করছে যে এখন যেহেতু রাজনৈতিক নতুন মেরুকরণ হচ্ছে, অনেকেই কিন্তু মনে করছে যে এনসিপির একটি অংশ যেহেতু সরকারে রয়েছে, সরকার হয়তোবা বিএনপি নেতাকর্মীরা কিন্তু মনে করছে, হয়তোবা প্রকাশ্যে কিছুটা আসছে যে এনসিপি এবং সরকারের একটি আঁতাত হয়তোবা তৈরি হচ্ছে বিএনপিকে বাইরে রেখে। আওয়ামী লীগ তো দেশ থেকে নাই, আওয়ামী লীগ তো আজকে দেখলেন যে আওয়ামী লীগ যে নির্বাচনী প্রতীক নৌকা, সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে নামের পাশে যে প্রতীকটি থাকে সেটি সরিয়ে নেওয়া হয়েছে। তার মানে এটি একটি সরকারের একটি উচ্চ মহলের মনোভাব বা সায় না থাকলে তো এটি হয়নি। আওয়ামী লীগ নেই, বিএনপিকেও হয়তো বা মনে করা হচ্ছে, বিএনপি মনে করছে যে এনসিপি এবং সরকার আঁতাত করে বিএনপিকে বাইরে রেখে দেশে যেহেতু নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে, সেটি রাষ্ট্রীয় কোনো পৃষ্ঠপোষকতায় এনসিপিকে সমর্থন করা হচ্ছে বা এনসিপিকে, এবং এই যে নির্বাচন কে নিয়ে যে এক ধরনের কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নিয়ে যে বিএনপির সঙ্গে সরকারের একটি রেষারেষি, সেটিও কিন্তু একটি কারণ বিএনপি মনে করছে যে নির্বাচনটি একটু পরে করবার সরকার চায় যে যাতে এনসিপি কিছুটা শক্তিশালী হয়, বাংলাদেশের যাতে নতুন রাজনৈতিক মেরুকরণ হয়, নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হতে পারে। বিএনপির মধ্যে কিন্তু এই চিন্তাটা রয়েছে এবং দেশের মানুষও কিন্তু অনেকেই কিন্তু আপনি দেখবেন যে রাস্তাঘাটে যখন হেঁটে যাবেন, দেশের মানুষও কিন্তু অনেকেই তাই মনে করছে যে ছাত্রদের এই রাজনৈতিক সংগঠনকে শক্তিশালী করা, তাদের নিবন্ধন প্রক্রিয়া আছে অনেক কিছু। আপনি জানেন যে এখন তো আমাদের প্রায় 70টির মতো প্রতীক রয়েছে, 51টি দল, স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে এটি বাড়বে, প্রায় 100-র উপর ছাড়িয়ে যাবে। সব মিলিয়ে যে সরকার আসলে কাকে সায় দিচ্ছে সেটি হয়তো বা বিএনপি সেটি বলবার কিন্তু চেষ্টা করছে। সেই প্রেক্ষাপট থেকে আপনি গোপালগঞ্জের কথা যেটি বললেন,
তো গোপালগঞ্জে এনসিপি তো জি। এখন শক্তিশালী, কিন্তু গোপালগঞ্জ তো এখানে শেখ মুজিবুর রহমান জন্ম নিয়েছেন, এখানে থেকেই এখানে জন্ম নেওয়া শেখ হাসিনা লম্বা সময় দেশের শাসন ক্ষমতায় ছিলেন। গোপালগঞ্জ তো আওয়ামী লীগের ঘাঁটি, এটা তো অস্বীকার করবার সুযোগ নেই। তারা সবসময় 5 আগস্টের পরেও তারা তাদের অবস্থান দেখানোর চেষ্টা করেছে। আপনি দেখেছেন কিছু সহিংসতা হয়েছে, প্রাণহানি দেখেছি। আজকেও কিন্তু আমি জানি না এনসিপি এখন কি পদক্ষেপ নিবে। এনসিপি আসলে তাদের কার্যক্রম কি করবে এখনো অনিশ্চিত, আমরাও স্পেসিফিক জানি না। এবং একই সাথে এই যে শুধুমাত্র গোপালগঞ্জের চিত্র না, আমরা কিন্তু গত 1 বছরেও দেখেছি যে আসলে ঢাকা শহর বা ঢাকার বাইরে মোড়ে মোড়ে মব। তো এই যে মবের কালচার, এবং একই সাথে জুলাই বিপ্লবের পরবর্তী 1 বছর কিন্তু হয়ে গেছে। আমি একটু যুক্ত করতে চাই যে আপনি আপনার মূল্যায়নের সাথে এই যে সামগ্রিক অর্থনৈতিক এবং রাজনৈতিক পরিস্থিতি, সেটা একটু সংক্ষেপে মূল্যায়ন করবেন। যদি আপনাকে একটি ছোট গল্প বলি, সিনেমায় আপনি দেখেছেন যে বড় লোকের ছেলের সঙ্গে যদি গরিবের মেয়ের প্রেম হয়, সেটি বড় জোর বিয়ে পর্যন্ত করায়, এবং আমরা এ পর্যন্তই কিন্তু দেখি। পরে ওই সংসারে কি হয় সেটি আর প্রযোজক দেখান না, সাধারণত দেখান না, কারণ ওই পরের ওই সংসারে আসলে আর সুখ থাকে না স্বাভাবিকভাবেই। আমরা জুলাই বিপ্লবের পরে একটি অন্তর্বর্তী সরকার পেয়েছি। জ্ঞানী গুণী অনেক লোকজন এই সরকারে কিন্তু সংশ্লিষ্ট হয়েছেন, কিন্তু দেশের সামগ্রিক প্রেক্ষাপট যদি চিন্তা করেন, সেখানে কি আমরা সুখ শান্তি পুরোপুরি পেয়েছি কিনা, সেটি কিন্তু 1 বছরে মূল্যায়নের এখন সময় এসছে। আমার মনে হয় সেই সিনেমার মতোই প্রযোজক এই পরের অংশ যেমন দেখান না, আসলে দেশে ঠিক প্রেক্ষাপটটাও ঠিক ওই রকম পুরোপুরি শান্তি শৃঙ্খলা আছে বলে কিন্তু মনে করবার সুযোগ নেই। যেটি আপনি বলছিলেন যে মব তাণ্ডব, এটি একসময় আমরা বিচার মনে করেছি, এখন কিন্তু সেটিকে তাণ্ডব হিসেবে উল্লেখ করছি। বাংলাদেশে যদি গত 1 বছরে এই অন্তর্বর্তী সরকারের শাসনামলে তারা যে এখানে কিছুটা অদক্ষতার পরিচয় দিয়েছে, সেটি কিন্তু বেশ কিছু সূচক যদি আমরা বিশ্লেষণ করি আমরা দেখতে পারবো। সেটি আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে যদি বিবেচনা করেন, সেটি এই যে মবের কথা বললেন, দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনার কথা বললেন, এই সবগুলোতে যদি আপনি চিন্তা করেন, এবং সংস্কার পদক্ষেপে সরকার অনেক বেশি মনোযোগ দিয়েছে, সেখানেও কিন্তু আমরা খুব বেশি এগিয়ে যেতে পেরেছি। এখন তো অনেকেই মনে করছে এই যে একদিকে মব চলছে, আরেকদিকে ঐক্যমত্যের কথা বলছে। একটুখানি থামাই, আপনি আমি হয়তো বলছি যে না মব হয়েছে বা এখন সেটাকে মানুষ জাস্টিসই মনে করছে। আমি খুব যদি ভুল না করি, আজ থেকে 3 থেকে 4 দিন আগেও কিন্তু উপদেষ্টা রিজওয়ানা হাসান তিনি কিন্তু মন্তব্য করেছেন যে যেখানেই তারা আসলে মবের কোনো দৃষ্টান্ত দেখেছেন সাথে সাথে পদক্ষেপ নিয়েছেন। তো তার এই মূল্যায়নটা বা মন্তব্য কতখানি যথার্থ, মানে ওইরকম একটি জায়গায় থেকে? সাথে সাথে পদক্ষেপ নেওয়া তো এটা পরের সমাধান। আপনাকে তো দেশে পরিস্থিতি এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয়। দেখেন, আপনি যে ঘটনার কথা বলছিলেন পুরান ঢাকার সোহাগ হত্যাকাণ্ডের পরে, সেটি তো সারা দেশের মানুষকে ব্যথিত করেছে, তাই না? কাজে এরপরে কি পদক্ষেপ নিল? আজকেও শুনলাম যে পাথর নিক্ষেপ করছিল তাকে আটক করা হয়েছে, কিন্তু সেটি আসলে পরের প্রেক্ষাপট। আপনাকে আগে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যেটি সরকার পুরোপুরি যেটি পারে নাই। এবং আপনি যদি অর্থনৈতিক ব্যবস্থাপনার কথা যদি বলেন, সেখানেও কিন্তু আমরা অনেক দুর্বল পরিস্থিতি আমরা দেখছি। আপনি বিগত সরকারের সময়ে যদিও জোর করে অনেক কিছুই ভালো দেখানোর চেষ্টা করা হয়েছে, তারপরেও কিন্তু পরিস্থিতি যদি বিবেচনা করেন, বিশেষ করে রাজস্ব কাঠামোতে বলেন, আপনি এনবিআর কি আন্দোলন দেখলাম, আমরা পুঁজিবাজারে দেখছি মানে শান্তহীনভাবে পুঁজিবাজার মনে পড়েই যাচ্ছে, মানে কোনো নিয়ন্ত্রণ নাই পুঁজিবাজারে, সাধারণ মানুষ পুঁজি হারাচ্ছে। ব্যাংকিং খাতের সংকটের কথা আমরা বলছি, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলছি, দেশে বিনিয়োগ পরিস্থিতি নিয়ে ব্যবসায়ীরা বলছেন তাদের পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের পরিবেশ স্বস্তিদায়ক না। কাজেই এই যে বড় একটি আশা নিয়ে জ্ঞানীগুণী লোকজন যে সরকারে আসলেন, তারা যে অদক্ষতার পরিচয় দিচ্ছেন, এটি কিন্তু অনেকেই বলছেন। সরকারের সমালোচনা সরকার হয়তো বা সহ্য করছে, কিন্তু সমালোচনা সহ্য করে আপনি যদি শক্ত পদক্ষেপ না নেন, সেটি তো আসলে পুরো দেশের জন্য খুব বেশি মঙ্গলজনক হবে না। সেই জায়গা থেকে কিন্তু এখন এই যে
বেশি জোরালো হচ্ছে। আমরাও বারবার অনেকেই আমাদেরকে বলছেন যে একটি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের যেতে হবে, তখন হয়তো বা এই যে পরিস্থিতিগুলো ঠিক হবে। এমনিতেই নির্বাচনী বছরে কিন্তু বাংলাদেশ আপনি যদি বিগত দিনগুলোতে দেখেন নানা রকম অশান্তি থাকে, অর্থ পাচার বেড়ে যায়, বিনিয়োগ পরিবেশ নিয়ে শঙ্কা থাকে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে না। সেখানে তার মধ্যে যদি সরকারের দুর্বলতা থাকে এবং সরকার যদি অদক্ষতার পরিচয় দেয়, সেটি কিন্তু আরো বেশি বেগবান হয় এবং পুরো দেশে শান্তি শৃঙ্খলা কিন্তু নষ্ট করে। এখন অনেক মানুষই কিন্তু বলেন, আমরা তো মাঠে থাকি তাই না, অনেক মানুষই কিন্তু বলেন যে মানুষ তার জীবন নিয়ে রাতে, বিশেষ করে আমি কবে যেন আমাকে এক সহকর্মী বলছিলেন, তার এক বন্ধু সরকারের এক পদস্থ কর্মকর্তা, তিনি বলছিলেন যে তিনি সন্ধ্যার পরে হাঁটতে বের হন এবং একটি গুরুত্বপূর্ণ এলাকাতে তিনি হাঁটেন, তিনি তার মোবাইল ফোন এবং ওয়ালেট বাসায় রেখে বের হন। তো এবং আমি হয়তো বা রাতে কাজ করে বাসায় ফিরি, কিন্তু এই চিন্তা তো আমাদেরকে করতে হচ্ছে, নাকি ছিনতাইকারীর কবলে পড়বো, নাকি অন্য কোনো ঘটনায় কার কোথায় প্রাণ যাবে। এই যে প্রত্যেকটা জায়গায় আসলে অনিরাপত্তা দেখেন, মানে একদম শুরু থেকেই দেখছিলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, এবং আপনি যেমনটি বলছিলেন পুরান ঢাকার যে ঘটনাটি, তার পাশেও কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছিলেন, এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি যে তাদের মনোবল বৃদ্ধি করার জন্য একের পর এক পদক্ষেপ নেওয়া হচ্ছে। শুধুমাত্রই কি এটা আইওয়াশ বলবো কিনা জানি না, আমি কিন্তু একটি শব্দ ব্যবহার করেছি, মানুষ কিন্তু তেমনটি মনে করছে যে সরকার জ্ঞানীগুণী লোক থাকলেই যে আসলে দক্ষতার পরিচয় হয় না, সেটি কিন্তু মানুষ মনে করছে। আইওয়াশ দিয়ে আপনি এটিকে, আমার মনে হয় যে আমরা মানে খুব সরল করে দেখছি, এটি আসলে অদক্ষতা। এবং সরকারের যতটুকুন, সরকার কোনো দুর্বলতা থাকতে পারে, এই কারণে আমি আপনাকে বলি, এই যে এই ধরনের বিপ্লবের পরে যখন কোনো রাজনৈতিক সরকার আসে, তারা যদি শক্ত কোনো পদক্ষেপ নিতে চায়, আপনাকে একটু মনে করায় দেই, শ্রীলঙ্কার কথা মনে করেন। শ্রীলঙ্কায় আন্দোলনের পরে সরকার হওয়ার পরে 4 বার সরকার পতন হয়েছে। তার মানে যে সরকারি শক্ত কোনো পদক্ষেপ নিতে যায়, সেই সরকারি পতন হয়। আমার মনে হয় এই একটি দুর্বলতা সরকারের মধ্যে হয়তো বা কাজ করছে। সরকার কোনো শক্ত পদক্ষেপ নিতে পারছে না। সরকার হয়তো বা চিন্তা করছে যে তার কোনো প্রান্তিক পর্যায় পর্যন্ত কোনো সমর্থক গোষ্ঠী নেই, তার এক শ্রেণীর মানুষ সমর্থন করছে, কিন্তু তারা তো তাদের জন্য রাস্তায় নামবে না, যেটি রাজনৈতিক সরকারের থাকে। সরকার হয়তো বা এই দুর্বলতা থেকে, যে সরকার টিকে থাকতে পারবে কিনা, এই চিন্তা থেকে হয়তো বা শক্ত কোনো পদক্ষেপ নিতে পারেনি। সাইদ, আমরা আসলে কথা বলছিলাম যে গত এক বছরে বাংলাদেশের মধ্যে আমরা কি কি পরিবর্তন দেখেছি, এবং প্রত্যেকটা ক্ষেত্রে সামাজিক, অর্থনৈতিক, অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে আসলে কথা বলছিলাম। এবং এরই মধ্যে সবচেয়ে আলোচিত যে বিষয়টি আমি মার্ক করে রেখেছি, আপনাকে বলতে চাই যে যুক্তরাষ্ট্রের 35% পারস্পরিক শুল্ক ঘোষণার পরে বাংলাদেশের যে অলাভজনক প্রয়াস, সেটিকে আসলে সময় মতো যথার্থভাবে রক্ষা করা যায়নি। এবং একই সাথে গত এক বছরে ব্যাংকিং খাতের সংস্কারে কি কি মানে পদক্ষেপ নেওয়া হয়েছে, কতটা বাস্তবসম্মত, বা আসলে কি ইতিবাচক পরিবর্তন দেখেছেন, একটি সামগ্রিক মূল্যায়ন আপনি করবেন। আমি যদি পাল্টা শুল্ক দিয়ে শুরু করি, আমি কিন্তু এর আগেও আলোচনায় বলেছি এবং একাধিক স্টোরিতে আমি বলেছি যে এই পাল্টা শুল্ক, এই বাণিজ্যিক দর কষাকষিতে বাংলাদেশ পুরোপুরি ব্যর্থ হয়েছে কূটনৈতিক তৎপরতায়। সেটি একটি ব্যাপার বলি আপনাকে, আমরা এই 90 দিনে এই পাল্টা শুল্ক, এই বিষয়টি এই কূটনৈতিক তৎপরতা চালাতে গিয়ে 2 জনের দায়িত্ব বদল করেছি। প্রথমে সরকারের একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকীকে দায়িত্ব দেওয়া হয়, তিনি অনেকটা ব্যর্থ হন। তারপরে সরকারের আরেকজন উপদেষ্টা খলিলুর রহমান, তাকে দায়িত্ব দেওয়া হয়, এবং তারপরে বাণিজ্য উপদেষ্টা যুক্ত হন। মানে এই পুরো বিষয়টাকে আমরা খুব সরল করে দেখেছি, সহজ করে দেখেছি, যার কারণে কিন্তু অন্য দেশগুলো, যেখানে ভিয়েতনাম বা ভারত, যেখানে কূটনৈতিক দর কষাকষিতে সফল হয়েছে, আমরা ব্যর্থ হয়েছি। এর মধ্যে অবশ্য বাংলাদেশের অনেক জটিল হিসাব রয়েছে, এখানে শুধু বাণিজ্য না। মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশের সঙ্গে শুধু বাণিজ্য চায় না। আমরা এই যে $8.5 বিলিয়ন রপ্তানি করি, এটি তো একটি বড় বাজার আমাদের জন্য। তো এত বড় একটি শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে আমার বাণিজ্য করি, সে তো এর বাইরেও কিন্তু অনেক কিছু প্রত্যাশা করছে। এখন যেটি জানা যাচ্ছে যে যুক্তরাজ্য, আপনি খেয়াল করবেন বিগত দিনগুলোতে এই অন্তর্বর্তী সরকারের এই শাসনামলে যেটি আরও কিছুটা জোরালো হয়েছে, আমরা একটু চীনমুখী হয়েছি, যুক্তরাষ্ট্র মনে করছে, সেটি কিন্তু একটি বড় কারণ।
চীনের অনেক প্রকল্প রয়েছে, বিনিয়োগ রয়েছে, সেটি একটি প্রেক্ষাপট বিবেচনা করা হচ্ছে। চীনের সঙ্গে সামরিকভাবে আমাদের প্রেক্ষাপটগুলো কি হচ্ছে যুক্তরাষ্ট্র সেটি গভীরভাবে কিন্তু দেখছে। এই সমস্ত প্রেক্ষাপট মিলে এই যে শুধু এটা বাণিজ্যিক ইস্যু না, এটি আসলে বাণিজ্যের বাইরে ভূরাজনৈতিক এবং স্বার্থ সংশ্লিষ্ট অনেকগুলো বিষয় রয়েছে। এই সরকার সেটিকে সেভাবে আমলে নেয়নি, যার কারণে কিন্তু আমরা এখানে অনেকটা ব্যর্থ হয়েছি। এবং এটি যদি আরও কিছুটা সময় আছে, আমরা তৃতীয় দফায় আলোচনা করবে, এখানে যদি বাংলাদেশ ব্যর্থ হয়, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য কিন্তু বড় আকারে হোঁচট খাবে। এবং দেশের পোশাক খাতের কথা আপনি বলছিলেন, যুক্তরাষ্ট্রের বাজারে আমাদের যে রপ্তানি তার কিন্তু 85% শুধু পোশাক খাত, এর বাইরে আরও কিছু পণ্য রয়েছে। এটি কিন্তু সরকারকে বিবেচনায় রাখতে হবে। এবং আমরা দেখছি যে ব্যবসায়ীদেরকে দূরে রেখে সরকার আলোচনার চেষ্টা করেছে, এখন তাদেরকে সম্পৃক্ত করে আলোচনা করছে সরকার, হয়তো বা তাদের পরামর্শ নিচ্ছে। এটি একটি প্রেক্ষাপটের কথা বললেন। আপনি ব্যাংকিং খাতের কথা বলছিলেন, এখানেও কিন্তু সমালোচনার সুযোগ রয়েছে। আমরা অন্তর্বর্তী সরকার এসে নতুন গভর্নর হিসেবে যখন আহসান ইস মনসুরকে নিয়োগ দেন, তিনি এসে ব্যাংকিং খাতের সংস্কার কর্মসূচি হাতে নেন, ব্যাংকগুলো বোর্ড পুনর্গঠন করেন, যেটি আমরা বারবার বলছি। কিন্তু আমি তখন থেকে বলে এসেছি যে এই ব্যাংকিং খাতের যে সংস্কার প্রক্রিয়া, স্বতন্ত্র পরিচালকদের ব্যাংকের দায়িত্ব দেয়া, আপনি যদি ব্যাংকের কোনো শেয়ার হোল্ডার না থাকেন, ব্যাংকের সঙ্গে যদি আপনার কোনো স্বার্থ সংশ্লিষ্টতা না থাকে, আপনি ওই ব্যাংকের জন্য একটা পোর্টফোলিও ছাড়া আসলে কিছুই থাকবেন না। কিছু কিছু স্বতন্ত্র পরিচালক এমন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়েছে যারা অবসরে ছিলেন, তাদের একটি ব্যস্ততার সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে এবং তারা বোর্ড মিটিংয়ে থাকতে পারে এবং বলতে পারেন যে আমি অমুক ব্যাংকের পরিচালক। তারা কিন্তু ব্যাংকগুলোকে ব্যবসায় ফেরানোর জন্য বড় কোনো পদক্ষেপ নিতে পারেনি, যার কারণে কিন্তু এই যে 9 মাসের যে সংস্কার পদক্ষেপ আমরা ছিলাম সেটি অনেকটা ব্যর্থ হয়েছে। এবং নতুন করে মার্জারের প্রসঙ্গ আসছে, এবং মার্জারের প্রসঙ্গ আসার হলো যে এখন হয়তোবা এই 9 মাসে আমরা একটি তথ্য পেয়েছি যে ব্যাংকিং খাতে কী পরিমাণ ক্ষতটা তৈরি হয়েছে, এই যে ব্যাংকগুলো দুর্বল হয়েছে, সেটির জন্য তো এত বড় সময় নেওয়ার দরকার ছিল না। আমরা আরও আগেই কিন্তু এগুলো পদক্ষেপ নিতে পারতাম। এখন মার্জার নিয়ে আবার সেখানে বল প্রয়োগ করা হচ্ছে, এটি আরেকটি ভুল পথ তৈরি হচ্ছে। কোনো ব্যাংকের আপত্তির কথা আমরা যেটি বারবার বলছি, এবং সবাই বলছে যে ব্যাংক আপত্তি করছে, যে ব্যাংকের ব্র্যান্ড ভালো, যে ব্যাংক মনে করছে নিজে ঘুরে দাঁড়াতে পারবে, বিশেষ করে এক্সিম ব্যাংক তো যারা মালিকানায় রয়েছেন উদ্যোক্তারা, তারা বলছেন যে আমাদেরকে 1-2 বছর সময় দিলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো। আপনার বল প্রয়োগ করে ঘো দৌড়ে থেকে সংস্কারের কোনো দরকার নাই তো। আপনি যদি কোনো ব্যাংক তার প্রমাণ দেখাতে পারে যে সে ঘুরে দাঁড়াতে পারবে, এক্সিম ব্যাংক যদি মনে করে সে ঘুরে দাঁড়াতে পারবে, মানে কৌশলগত যে সংস্কারের জায়গাটি ছিল সেটি পুরোপুরি নেতিবাচক একটি ভূমিকা একদমই। এবং বল প্রয়োগ করে, এবং বারবার এই কথা বলা হচ্ছে যে ব্যাংকে মার্জার করা হবে, তাতে করে হচ্ছে কি, মানে এক্সিম ব্যাংক সহ অন্য ব্যাংকগুলোর গ্রাহকরাও কিন্তু আতঙ্কিত হচ্ছে। আমি তো প্রতিদিন অনেক কাস্টমার ফোন করেন এবং আমি নিজে অনেক ব্যাংকে যাই, যেহেতু খোঁজখবর রাখি, তারা কিন্তু অনেক আমানতকারী কিন্তু আতঙ্কিত যে ভাই ব্যাংকে টাকা রাখছি, এই টাকাটা কি ফেরত পাবো কিনা, তুলে ফেলবো কিনা, বা এই ব্যাংক থেকে নিয়ে ওই ব্যাংকে রাখবো কিনা। এই যে প্রেক্ষাপটগুলো, এগুলো তো বাংলাদেশ ব্যাংক তৈরি করেছে, বাংলাদেশ ব্যাংকের শীর্ষ মহল থেকে ভুল পদক্ষেপের কারণে এগুলো তৈরি হয়েছে। কিন্তু আরেকটি সমালোচনা করি আপনার সামনে, সেটি হলো যে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং খাতে সংস্কারে নানা পদক্ষেপ নিচ্ছে, বোর্ড পুনর্গঠন করছে, অপসারণ করছে। আজও গতকালকেও একটি ব্যাংকের প্রধান নির্বাহী এমডিকে অপসারণ করা হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংকের ঋণ অনিয়মের কারণে। তো আমি গতকালকে কেন্দ্রীয় ব্যাংকের যে মুখপাত্র, তাকে প্রশ্ন করেছিলাম যে এত ব্যাংকিং খাতের সংস্কারে এত পদক্ষেপ নিয়েছেন, আপনি আমাকে জবাব দেন যে এই 1 বছরে কেন্দ্রীয় ব্যাংকে কি সংস্কার পদক্ষেপ নিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা তো নানা রকম অনিয়মে জড়িয়ে পড়ছে, দুর্নীতিতে জড়িয়ে পড়ছে, তারা ব্যাংকে তদারকি করতে গিয়ে নিয়োগ বাণিজ্য করছে, বদলি বাণিজ্য করছে, ঘুষও নিচ্ছে, এবং নানা রকম সুদ মৌকুবের তদবির করছে, ঋণ পাইয়ে দেওয়ার তদবির করছে। এই জিনিসগুলো তো প্রকাশিত। তাহলে কেন্দ্রীয় ব্যাংকে কি আপনারা কি সুশাসন নিয়েছেন? উনি কিন্তু বলেছেন যে এইগুলো আসলে সামষ্টিক একটি ব্যর্থতা ছিল বিগত সরকারের সময়। তো কাজেই মানে আপনি ব্যাংকিং খাত সংস্কার করবেন, আবার নিজেদের সংস্কার করবেন না, সেটি তো সঠিক হতে পারে না। সাইদ, একেবারেই যথার্থ কথা আপনি বলেছেন। আমরাও চাই যে আসলে এই ঝামেলাগুলো দূরীভূত হোক, এবং গত 1 বছরে যে সামগ্রিক মূল্যায়ন আমরা করলাম এই মুহূর্তে, চাই যে সেই ব্যাপারটি আরো ইতিবাচক দিকে যাক। নিশ্চয়ই আমরা আরো কথা বলবো আগামী কোনো আলোচনায়। আজকে একেবারেই সময় শেষ, এখানেই শেষ করছি। দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো আয়োজনে।